ভৌতিক রহস্য আসুন গল্প বলি রহস্যগুলি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে, একটি ভৌতিক ভিডিওতে। তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার 42 নম্বর এপিসোড নাম্বার 42। তো প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোডটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্যরকম একটি এপিসোড। আজকের এপিসোডে যে ঘটনাটি থাকছে সেই ঘটনাটি, আজকের এই ঘটনাটি যতটা না ছোট ঠিক ততটাই ভয়ঙ্কর। হ্যাঁ, আজকে আমাদের কাছে যে ঘটনাটি এসেছে ঘটনাটি ছোট কিন্তু খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। আমি বলতে পারি আপনারা এই চ্যানেলে যত বড় বড় ঘটনা শুনেছেন তার থেকেও বেশি ভয় পাবেন এই ছোট ঘটনাটি শুনে। তাই পুরো ঘটনাটি শোনার অনুরোধ রইল। তো আজকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছে মানকুণ্ডু থেকে সবিতা রায়। তো সবিতা রায়কে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। তো প্রথমে ঘটনাটি লেখার আগে, মানে তার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি লেখার আগে সবিতা রায় কিছু কথা লিখেছেন। সবিতা রায় লিখেছেন, আজকের এই ঘটনাটি আমার সাথে তো আজকের এই ঘটনাটি সবিতা রায় প্রথমে লিখছেন, আজকের এই ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি আমার জীবনে ঘটেছিল আজ থেকে 3 বছর আগে। 3 বছর কেটে গেলেও এই ঘটনাটি আমি ভুলতে পারিনি। তো আজকে অনেক বড় বড় চ্যানেলে এই ঘটনাটি লেখার পরে আজকে আমি ভৌতিক রহস্যে এই ঘটনাটি লিখলাম। অনেক বড় বড় চ্যানেলে আমি আমার এই ঘটনাটি পাঠানোর চেষ্টা করেছি, কিন্তু ঘটনাটি ছোট বলে আমার ঘটনাটি অনেকেই বলেনি। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে ভৌতিক রহস্যে আমার এই ঘটনাটি শোনানো হবে। আমি প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেল ভৌতিক রহস্য সমস্ত ঘটনা, ভিডিও, বিশেষ করে ভৌতিক রহস্য ফিল্মগুলো দেখি। আমি খুব কম সময়ের মধ্যেই ভৌতিক রহস্যর এক বড় শ্রোতা হয়ে গেছি। তাই আমার একান্ত অনুরোধ ভৌতিক রহস্যকে যাতে আমার এই ঘটনাটি শোনানো হয়। এটা লিখেছে সবিতা রায়। তারপর সবিতা রায় নিজের ঘটনাটি শুরু করেছে। সবিতা রায় লিখছে, দিনটি ছিল সোমবার। সেদিন নিত্য দিনের মতো আমি স্কুল থেকে ফিরে ঘরে বসেছিলাম। আমি আমাদের বাড়ির থেকে কিছুটা এগিয়ে একটি সরকারি স্কুলে টিচারের কাজ করতাম। সেই স্কুলে আমি ক্লাস 5 থেকে 10 অবধি ছাত্রছাত্রীদের ইতিহাস পড়াতাম। সেই দিন সোমবার ছিল। সেদিন কিছু একটা অনুষ্ঠান থাকায়, ঠিক কি অনুষ্ঠান আমার মনে নেই, সেদিন স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়। বিশেষত আমাদের স্কুল ছুটি হতে হতে প্রায় 4:30 বাজে, কিন্তু সেদিন 3:10-15 নাগাদ স্কুল ছুটি হয়ে যায়। তাই সেদিন বাড়িতে আমি তাড়াতাড়ি এসে যাই। বাড়িতে এসে আমি দেখি বাড়িতে আমার মা, ভাই কেউই নেই। আমি অবাক হয়ে যাই। আমি মায়ের ফোনে ফোন করলে মা ধরে বলে মা নাকি ভাইকে নিয়ে মাসির বাড়ি গেছে। মাসির শরীরটা অর্থাৎ খারাপ হতেই মা চলে গেছে। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে ফোন করলে না কেন? মা বলল যে তুই কাজে ছিলিস তাই আর ফোন করিনি, তোর খাবার আমি রেঁধে ফ্রিজে রেখে গেছি, তুই খেয়ে নিস। আমাদের আজকে রাত্রি হতে পারে ফিরতে, আবার আমরা আজকে রাতে নাও ফিরতে পারি। আমি যেমন বাড়িতে একা একটু ভয় ভয় লাগছিল, তেমন মিথ্যে বলবো না, আমি মনে মনে খুব আনন্দিতও ছিলাম যে আজকে সারাদিনটা আমি একা কাটাবো। ঘড়ির কাঁটায় তখন প্রায় 4টে। আমি দুপুরবেলার লাঞ্চ সেরে একটা নিদ্রা দিলাম, মানে ঘুমালাম। কিন্তু একটু ঘুমানোর নামে যে আমি অনেকটা ঘুমিয়ে পড়বো সেটা আমি বুঝতে পারিনি। যখন আমার ঘুম ভাঙে আমি বাইরে তাকিয়ে বুঝতে পারি বেশ অন্ধকার। তাড়াতাড়ি উঠে এই পাশের ঘরে গিয়ে ঘড়ি দেখি, তখন প্রায় 8টা বাজতে যায়। 4টে থেকে 8টা, মানে প্রায় 4 ঘন্টার কাছাকাছি আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, বাড়িতে কেউ নেই। আমি 8টার সময় উঠে আমার একটু একটু খিদে পাচ্ছিল। আমি চানাচুর দিয়ে মুড়ি মেখে খেতে খেতে টিভি দেখছিলাম। ঠিক ওই সময় আমাদের স্কুলে প্রিন্সিপাল ফোন করে এবং কিছু কাজ দেয় ফোনে। আমি সেই ফোনে কিছু নোটস তৈরি করে প্রিন্সিপালকে পাঠাই। এই করতে করতেই রাত প্রায় 10টা বেজে যায়। তো আমি আমার সমস্ত কাজ সেরে দেখি ঘড়িতে প্রায় 10টা বাজতে যায়। কিন্তু সেদিন দুপুরে একটু দেরি করে খাওয়ায় আমার ঠিক খিদে পাচ্ছিল না। আমি ঠিক করলাম একটু ঘুমিয়ে নিই। কেন জানি না খুব ঘুম পাচ্ছিল। আমি 10টা বাজে আমি একটু ঘুমিয়ে নিই, ঘুম ভাঙলে ঠিক কিছু একটা খেয়ে নেব। আমি মাকে ঘুমানোর আগে আবার ফোন করলাম। মা জানালো যে আজকে মা আর বাড়ি ফিরবে না, মা কালকে ভোরের দিকে বাড়ি ফিরবে। আমি সেটা ভেবে একটু শুলাম। আমার যখন ঘুম ভাঙলো আমি দেখি 12:15 বাজে। 12:15 বাজার দেখে আমি বললাম কিছু একদম না খেলে শরীর খারাপ হবে। আমি ফ্রিজ থেকে খাবার নিয়ে ছাদে গেলাম। ছাদে সেদিন খুব ভালো হাওয়া দিচ্ছিল, এমনি গরম তার মধ্যে ভালো হাওয়া দিচ্ছিল। আমি ভাবলাম ভাতটা নিয়ে ছাদে গিয়ে বসে বসে খাবো। আমাদের ছাদে বসার জন্য একটা খুব সুন্দর জায়গা মতো করা ছিল। আমি গরমকালে মাঝে মাঝে সেখানে বসে ফোনে গল্প করা থেকে শুরু করে
কারোর সাথে কথা বলা, খাওয়া দাওয়া করি। আমি ভাবলাম আজকে রাত্রিরে ওখানে বসেই খাওয়া যাক। আমি ছাদের লাইটটা জ্বালাতে গিয়ে দেখি ছাদের লাইটটা জ্বলছে না। আমি ভাবলাম বোধহয় খারাপ হয়ে গেছে, কালকে মা এলে বলবো। কিন্তু এই গরমে ছাদে না খেয়ে ঘরে বসে খাওয়ার সম্ভবই না। আমি খাবার নিয়ে ছাদে গেলাম। ছাদে ওই বসার জায়গাটায় বসে খেতে শুরু করলাম। খেতে খেতে আমি ফোন দেখতাম। আমার একটা পুরোনো অভ্যাস ছিল, আমি ফোন না দেখে খেতে পারি না। আমি খাচ্ছিলাম আর ফোন দেখছিলাম, কিন্তু ওই করতে করতে কখন যে অনেক রাত হয়ে যায় আমি বুঝতে পারি না। খাওয়া শেষে আমি ভাতের থালাটা পাশে রেখে হাত ধুয়ে ছাদেই একটা মাদুর পেতে ফোন দেখতে দেখতে শুয়ে পড়ি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার নিচে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু সেই ছাদেই যে আমার সাথে এরকম একটি ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। আমি শুয়েছিলাম, আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার ভাতের থালার ওখান থেকে কিছু একটা কট কট করে আওয়াজ হচ্ছে। আমি ভাতের থালার কাছে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি রাত্রিবেলা মাংস দিয়ে ভাত খেয়েছিলাম, সুতরাং মাংসের হাড় এবং মাছও ছিল আর মাছের কাঁটা, সেগুলো আমি থালায় রেখেছিলাম। আমি গিয়ে দেখলাম থালা পুরো পরিষ্কার, যেন কেউ থালাটাকে রীতিমতো চেটে খেয়েছে। কিন্তু আমাদের ওপরে বা আমাদের বাড়িতে তেমন বিড়াল বা কুকুরের আনাছানাও নেই, তেমন কুকুর বিড়াল আসেও না। কি হতো আমি কিছুই বুঝতে পারলাম না, সত্যি মারাত্মক ভয় পেয়ে গেলাম। ঠিক ওই সময় আমি যখন থালার দিকে এগিয়ে রয়েছি তখনই আমার সাথে ঘটে গেল সেই ভৌতিক ঘটনা। আমি পরিষ্কার বুঝতে পারলাম কেউ যেন আমার পিঠে এরকম করে হাত দিল। আমি পিঠে হাত দেওয়ার পর আমি যখন মুখটা ঘুরে তাকালাম, যেটা আমি দেখলাম সেটা আমি আজও বিশ্বাস করতে পারি না। ওটা দেখার পর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, যেন এক শীতল বাতাস বয়ে গেল আমার শরীরের ওপর থেকে। আমি দেখলাম এক লোক, যার লম্বা চুল, তার মুখ দেখে যেন মনেই হচ্ছে না সে কোনো মানুষ, মনে হচ্ছে যেন কোনো জানোয়ার। চোখগুলো যেন বেরিয়ে আসছে, তার জিভ বুক অব্দি, যেন ওই জিভ দিয়ে সে আমার ওই থালা চেটে খেয়েছে, এবং সে হা করলে যেন সে আমাকেও খেয়ে নেওয়ার ক্ষমতা রাখে। ভয়তে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তার বড় দাঁত। কিছুক্ষণের জন্য আমি নিস্তব্ধ হয়ে গেছিলাম, এদিকে যাব না ওই দিকে যাব কিছুই বুঝতে পারছিলাম না। আমি জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান ফিরলো তখন ভোরের আলো ফুটে গেছে। আমি বুঝতে পারলাম আমার মা আমার মুখে চোখে জল দিচ্ছে। আমি চোখ খুলে দেখি আমার মা আমার পাশে, আমার মুখে জল দিচ্ছে। মায়ের হাতে একটা কাচের বড় গ্লাস, সেখান থেকে জল নিয়ে মা আমার মুখে দিচ্ছে। আমি লাফিয়ে উঠলাম। মা বললো, কিরে কিরে মনে তোর কি হয়েছিল? আমি আলাম, কেন মা? বলতে, আমি এসে দেখলাম তুই ছাদে অজ্ঞান হয়ে পড়ে রয়েছিস। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। মা প্রথমে কিছু বিশ্বাস করছিল না। আমি সব মাকে খুলে বলাতেও মা বিশ্বাস করছিল না। তারপরে এই মাকে ছুঁয়ে মায়ের মাথায় হাত দিয়ে বললাম, মা তোমার দিব্যি, আমি সত্যি বলছি। তারপর মা বিশ্বাস করলো। সেদিন রাত্রিবেলা আমাদের যে গুরুজি, তাদের বাড়ি আমরা গেলাম, গিয়ে তাকে সব খুলে বললাম। সে বলল, তোমাদের ছাদে একটা যজ্ঞ করতে হবে। ঠিক তার 3 দিন পর আমাদের ছাদে একটা বিরাট যজ্ঞ হলো। সেই যজ্ঞের পর সেই গুরুজি বলল যে আমার বাবা আজ থেকে 3 বছর আগে ওই ছাদেই আত্মহত্যা করেছিল। আজ থেকে আমাদের ছাদে একটা বড় টিনের সেলেট মতো আছে, মানে বৃষ্টি হলে জল পড়বে না, রোদ হলে রোদ পড়বে না, এরম টাইপের। সেখানে একটা হুক মতো ছিল। আজ থেকে 3 বছর আগে মায়ের সাথে ঝামেলা করার পর ওইখানেই বাবা দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। বাবার আত্মা নাকি শান্তি পায়নি, বাবা নাকি তার জন্যই ফিরে এসেছে। আমরা ওটা শোনার পর অবাক হয়ে গেলাম, খুব কান্নাকাটিও করতে লাগলো মা। তারপর আমাদের যে গুরুজি, সে আমাকে আমার মাকে শুধুমাত্র আমাদের দুজনকে একটি করে তাবিজ দিল। সেই তাবিজটা আমরা গলায় পরলাম। আমার তাবিজটা গলায় এবং মায়ের তাবিজটা মাকে বাঁ হাতে পড়তে বললো। মাও তাই করলো, আমিও তাই করলাম। তারপর থেকে এখনো পর্যন্ত আর কখনো আমাদের বাড়িতে এরকম কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটেনি। তো এটাই ছিল সবিতা রায়ের ঘটনা, যে ঘটনাটি সবিতা রায় আমাদেরকে পাঠিয়েছিল। তো সবিতা রায়কে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। তো আপনাদের কাছে যদি এরকম কিছু ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই পাঠাবেন। হতে পারে আজকের এই ঘটনাটি ছোট ঘটনা, কিন্তু সত্যি ঘটনাটি আমাকে তো খুবই ভয় পাইয়েছে। আপনাদেরকে কতটা ভয় পাইয়েছে সেটা তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। কমেন্ট করে দিন।
আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল নোটিফিকেশনটাকে অল করে দেবেন। খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলেছি 2K সাবস্ক্রাইবার। আর 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর একটি ছোট্ট সারপ্রাইজ আছে, সেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি। কি সারপ্রাইজ সেটা তো সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। আর ভৌতিক রহস্য কিন্তু এখন স্পটিফাই এরও অফিসিয়াল ব্রডকাস্ট। তো স্পটিফাইতে যারা ভৌতিক রহস্যকে ফলো করো না, তারা ফলো করে দেবেন এবং সাপোর্ট করবেন। আবার দেখা হবে আরো এক নতুন ঘটনা নিয়ে, আরো এক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।